হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। সেন্সরি ফিজিওলজির এর পরে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে অলফ্যাকশন অ্যান্ড গাস্টেশন। আজকের ক্লাসে আমি অলফ্যাকশন নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা গাস্টেশন নিয়ে আলোচনা করব। খুব ভালো একটা ক্লাস হতে যাচ্ছে। এই অলফ্যাকশন থেকে আমরা কি পড়ব? আমরা অলফ্যাক্টরি মেমব্রেন সম্পর্কে পড়ব, আর হচ্ছে কিভাবে আমাদের স্মেলটা আর কি স্মেলের নিউরাল পাথওয়েটা পড়ব। ঠিক আছে, এটুকুই আছে আমাদের সিলেবাসে। ক্লাসটা তোমরা দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। অলফ্যাকশন কি? অলফ্যাকশন হচ্ছে একটা স্মেল সেন্সেশন। আমি লাস্টের আগের ক্লাসে বিভিন্ন যে সেন্সারি রিসেপ্টরগুলো পড়িয়েছিলাম, তো ওখানে আমি বলেছিলাম যে আমাদের স্মেলের জন্য যে রিসেপ্টরটা দরকার হয় তার নাম হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। আশা করি মনে আছে। তো অলফ্যাকশন হচ্ছে স্মেল সেন্সেশন, ঠিক আছে। আর গাস্টেশনটা আমি বলে দিচ্ছি, গাস্টেশন হচ্ছে আমাদের টেস্ট সেন্সেশন। তো এদেরকে এটা হচ্ছে তাহলে কি স্মেল সেন্সেশন। এর আর একটাও নাম আছে, মানে মেনলি এই স্মেল সেন্সেশন আর টেস্ট সেন্সেশনকে একসাথে বলা হয় তোমার কেমিক্যাল সেন্সেশন। এই স্মেল সেন্সেশনটা কিভাবে হয়? যখন কোনো সাবস্টেন্স আমাদের নোজ দিয়ে ভেতরে যায়, তখন কি হয় না, ওই সাবস্টেন্সগুলো আমাদের নোজের ভেতর কি থাকে? মিউকাস থাকে। আমরা জানি মিউকাস থাকে। তো এই মিউকাসের মধ্যে ওরা কি হয় না, গুলে যায়, মানে ডিজলভড হয়ে যায়। ডিজলভড হয়ে একটা সলিউশন তৈরি করে। মনে রাখবে, যখন সাবস্টেন্সটা মিউকাসের মধ্যে ডিজলভড হবে, তখনই কিন্তু তার রিসেপ্টর কি করবে না, তোমার স্টিমিউলেট করতে পারবে। যতক্ষণ না ডিজলভড হচ্ছে ততক্ষণ স্টিমিউলেট কিন্তু করতে পারবে না। কেমন? আর একটা জিনিস বলে রাখি, একমাত্র স্মেল কিন্তু থ্যালামাসের সাথে কোনো রিলে করে না। ঠিক আছে, বাদ বাকি অন্যান্য সেন্সেশন বলো, স্কিন বলো, তোমার আই বলো, ঠিক আছে, এরা থ্যালামাসের সাথে রিলে করতে পারে। একমাত্র স্মেল কিন্তু থ্যালামাসের সাথে কোনো রিলে করে না। বোঝা গেল এই ব্যাপারটা? এবার তাহলে এইটুকু বুঝতে পারলে জিনিসটা। এবার আসছি অলফ্যাক্টরি মেমব্রেন। অলফ্যাক্টরি মেমব্রেনটা কি? আমাদের যে ন্যাসাল ক্যাভিটিটা আছে, সেই ন্যাসাল ক্যাভিটিটা 3টে চেম্বারে ডিভাইডেড। ঠিক আছে, 3টে চেম্বারের মধ্যে সবার ওপরে যে চেম্বারটা থাকে তাকে বলা হয় সুপিরিয়ার। মেনলি সেখানে কি থাকে না, মিউকাসটা থাকে। তো সেই এলাকাটাকে বলা হয় তোমার অলফ্যাক্টরি এরিয়া, বা বলতে পারো অলফ্যাক্টরি মেমব্রেন। আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করছি। আমি একদমই ভালো ছবি আঁকতে পারি না, তোমরা আশা করি জেনে গেছো এতদিনে। তাও আমি চেষ্টা করছি। ধর এটা একটা মানুষের মুখ, জানি না। তো এই জায়গাটা হচ্ছে আমাদের, বোঝো, হ্যাঁ, ছবির দিকে যেও না, ব্যাপারটা বোঝো। এটা হচ্ছে আমাদের ন্যাসাল ক্যাভিটি। তো এই ন্যাসাল ক্যাভিটিটা টোটাল 3টে চেম্বারে ডিভাইডেড থাকে। এই একটা চেম্বার, এই একটা চেম্বার, আর এই একটা চেম্বার। বোঝা গেল? এই টোটাল 3টে চেম্বারে ডিভাইডেড থাকে। এদেরকে বলা হয় ন্যাসাল কনকেভ। ন্যাসাল কনকেভ। তো এই যে চেম্বারটা, এটাকে বলা হয় ইন্টেরিয়ার। এটা হচ্ছে ইন্টেরিয়ার, এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে তোমার সুপিরিয়ার। আর এখানে কি থাকে না, মিউকাসটা থাকে। আর এই মেমব্রেনটাকে বলা হয় তোমার অলফ্যাক্টরি মেমব্রেন, বা বলতে পারো অলফ্যাক্টরি এরিয়া। এই সুপিরিয়ার পোর্শনটাকে বলা হয় অলফ্যাক্টরি এরিয়া। বোঝা গেল? তো এটা বেসিক্যালি হয় তোমার ব্রাউনিশ ইয়েলো মানে কালারের হয়। আর হচ্ছে এখানে যেই তোমার থাকে, যে রিসেপ্টরগুলো থাকে, আমি যদি এই জিনিসটাকে একটু এরকমভাবে আঁকি, একটু বড় করে আঁকলাম, তো এখানে তো মিউকাস থাকে।
আর এখানে মিউকাসের সাথে আর কি থাকছে, এখানে রিসেপ্টর থাকছে, ঠিক আছে। তো এখানে যে রিসেপ্টরগুলো থাকে তাহলে এর নাম হবে অলফ্যাকশন রিসেপ্টর, অলফ্যাকশন রিসেপ্টর। কেমন? আবারে সরি। তো অলফ্যাকশন রিসেপ্টর বলে। তো এই রিসেপ্টরদের সংখ্যা থাকে প্রায় তোমার 10 to 100 মিলিয়ন মতো। প্রচুর রিসেপ্টর থাকে। এবার এখানে একটা আমি জিনিস বলে রাখছি, এই যে মিউকাস আমি প্রথম থেকেই বলছি, তো এই মিউকাসটা কোথা থেকে আসে? এখানে কিছু গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে বাউম্যানস গ্ল্যান্ড। যার নাম হচ্ছে বাউম্যানস গ্ল্যান্ড। কেমন? এই বাউম্যানস গ্ল্যান্ড কি করে না, তোমার মিউকাসটাকে সিক্রেট করে, ঠিক আছে। তাহলে এখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেটা হচ্ছে বাউম্যানস গ্ল্যান্ড, যারা মিউকাসটাকে সিক্রেট করে। তারপর সেই সাবস্টেন্সটা তোমার সেই মিউকাসে দ্রবীভূত হয়ে যায়, তারপর এই অলফ্যাক্টরি রিসেপ্টরগুলো স্টিমিউলেট হয়। এটুকু বোঝা গেল। এবার আমি এই ছবিটাকে আরেকটু ভালো করে আঁকছি। এখানে আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিটা এই যে তোমার অলফ্যাক্টরি এরিয়াটা ছিল, এটাই আমি এখানে একটু ভালো করে এঁকেছি। তো বেসিক্যালি এখানে দুই ধরনের সেল থাকে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার অলফ্যাক্টরি সেল, যাকে বলা হচ্ছে রিসেপ্টর সেল, আর একটা হচ্ছে সাপোর্টিভ সেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিসেপ্টর সেল আর এটা হচ্ছে আমার সাপোর্টিভ সেল। তাহলে রিসেপ্টর সেল কি করছে না, স্টিমিউলেট হচ্ছে। আর যে সাপোর্টিভ সেলগুলো থাকে, এই সাপোর্টিভ সেলগুলো কি করে না, ফিজিক্যাল সাপোর্ট প্রোভাইড করে আর সেলকে নারিশমেন্ট প্রোভাইড করে, ঠিক আছে। তাহলে অলফ্যাক্টরি এরিয়াতে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে রিসেপ্টর সেল বা যাকে বলে অলফ্যাক্টরি সেল, আর হচ্ছে তোমার সাপোর্টিভ সেল। বোঝা গেল? এবার এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় অলফ্যাক্টরি রড। এক্সট্রিমলি সরি স্টুডেন্ট, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। আমি পড়ানোর পর হঠাৎ করে দেখলাম যে ভিডিওটা অফ হয়ে গেছে। আমি আরেকবার জিনিসটাকে রিপিট করছি। তো এই হচ্ছে আমার অলফ্যাক্টরি এরিয়াটা। তো এখানে বেসিক্যালি দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে রিসেপ্টর সেল যাকে বলা হচ্ছে অলফ্যাক্টরি সেল, আর একটা হচ্ছে সাপোর্টিভ সেল যেটা মেনলি তোমার ফিজিক্যাল সাপোর্ট প্রোভাইড করে আর সেলকে নারিশমেন্ট প্রোভাইড করে, ঠিক। এবার এখানে যে রড লেগ স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় তোমার অলফ্যাক্টরি রড। বেসিক্যালি এটা হচ্ছে ডেনড্রাইট, আর এই ডেনড্রাইট থেকে যেই সরু এই সুতোর মতো যে অংশগুলো বেরিয়েছে এদেরকে বলা হয় সিলিয়া। তো প্রত্যেকটা তোমার এই অলফ্যাক্টরি রড থেকে প্রায় হচ্ছে তোমার 10 থেকে 15টা মতো সিলিয়া বেরোয়, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা বাইপোলার নিউরন। এই সিলিয়া যে বেরোচ্ছে এটাই তোমার কি করে না, পরবর্তীতে ন্যাসাল ক্যাভিটিতে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। আর একটা জিনিস এখানে বলে দিই, আর এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে অ্যাক্সন, আর এই অ্যাক্সনগুলো মিট করে কি তৈরি করে না, তোমার অলফ্যাক্টরি নার্ভ তৈরি করে, ঠিক আছে। অলফ্যাক্টরি নার্ভ তৈরি করে, যেটাকে বলা হয় ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ। বোঝা গেল? তো এই হচ্ছে অলফ্যাক্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে যে ছোট ছোট যে গোলগুলো দেখছো, এইগুলো এখানে হচ্ছে কিছু প্রোটিন থাকে যাকে বলা হয় জি প্রোটিন। এর নাম হচ্ছে জি প্রোটিন। তো এই হচ্ছে অলফ্যাক্টরি মেমব্রেন। এটুকু ক্লিয়ার হলো। এবার আমি আসছি এই যে পুরোপুরি সেন্সেশনটা কিভাবে হয়, ঠিক আছে। এর একটা পাথওয়ে আছে, বলতে পারো অলফ্যাক্টরি ট্রান্সডাকশনটা কিভাবে হয়, এবার আমি সেটা পড়াবো। সবার প্রথমে আমরা কি পড়লাম, যে এই যে সেন্সেশনগুলো আছে, ঠিক আছে, টেস্ট বলো স্মেল বলো, এই সেন্সেশনগুলো হচ্ছে কেমিক্যাল সেন্সেশন। তো কেমিক্যাল সেন্সেশনটা কি হয় না, ইলেকট্রিক তোমার মানে এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফার হয় এই
অলফ্যাক্টরি ট্রান্সডাকশনের থ্রু দিয়ে। কেমন? তাহলে সবার প্রথমে কি আসে না, মলিকিউলস আসে। ঠিক আছে, মলিকিউলস আসে যাদেরকে বলা হয় ওডোরেন্ট মলিকিউলস। ঠিক, ওডোরেন্ট মলিকিউলস। এরা কার থ্রু দিয়ে আসে না, এরা এয়ারের থ্রু দিয়ে আসে। ঠিক আছে, আর এখানে কিছু সাবস্টেন্স থাকে which can produce smell। ঠিক, এবার এই মলিকিউলসগুলো তোমার কোথায় গিয়ে পৌঁছাবে, অলফ্যাক্টরি এরিয়াতে। তাহলে এর পরের স্টেপটা হচ্ছে অলফ্যাক্টরি এরিয়া। খুব ভালো করে বুঝবে, কেমন, এরিয়াটা খুব ভালো করে বুঝবে। অলফ্যাক্টরি এরিয়াতে এসে পৌঁছালো। এবার এখানে কে বসে আছে বলো তো, এখানে মিউকাস রয়েছে, তাই না? মিউকাসে আসবে, দ্রবীভূত হবে, দেন কিন্তু রিসেপ্টর স্টিমিউলেট করবে। ঠিক আছে, তাহলে এরপর কি হবে না, ডিজলভড হবে মিউকাসের মধ্যে। তাহলে মিউকাসে ডিজলভড হয়ে গেল। মিউকাসে ডিজলভ হয়ে যাবার কি হবে না, তোমার রিসেপ্টর সেলগুলো অ্যাক্টিভেট হবে। কিন্তু রিসেপ্টর সেলগুলোর অ্যাক্টিভেট হওয়ার আগে এই জিনিসটা কার কন্ট্যাক্টে আসবে না, সিলিয়ার কন্ট্যাক্টে আসবে। তাহলে এর পরের স্টেপটা হচ্ছে তোমার কাম ইন কন্ট্যাক্ট উইথ সিলিয়া অফ রিসেপ্টর সেল। রিসেপ্টর সেলগুলোর যে সিলিয়া আছে তার সাথে কন্ট্যাক্ট হবে এই মিউকাসের মধ্যে যে ওডোরেন্স মলিকিউলসগুলো, যে দ্রবীভূত আছে, যে সলিউশনটা তৈরি হয়েছে সেই সলিউশনটা। তাহলে ওডোরেন্ট এলো, এসে কোথায় গিয়ে পৌঁছালো, অলফ্যাক্টরি এরিয়াতে। সেখানে ও মিউকাসের সাথে ডিজলভড হয়ে একটা সলিউশন তৈরি করলো। সেই সলিউশনটা তারপর কোথায় গিয়ে পৌঁছালো, সিলিয়ার রিসেপ্টর সেলে। এবার সেই রিসেপ্টর সেলে ওখানে যে গোল গোল যে জিনিসগুলো এঁকেছিলাম, তার মানে ওটা ওইগুলো কী ছিল, প্রোটিন ছিল। তাহলে এরপর জিনিসটা কি হবে না, তোমার প্রোটিনের সাথে বাইন্ড হবে। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপটা হচ্ছে বাইন্ড উইথ জি প্রোটিন। বাইন্ড হয়ে একটা তোমার একটা যৌগ গঠন করবে, যার নাম হচ্ছে সাবস্টেন্স রিসেপ্টর কমপ্লেক্স। সাবস্টেন্স রয়েছে, রিসেপ্টর আছে, প্রোটিনের সাথে বাইন্ড হয়ে কি তৈরি করলো, সাবস্টেন্স রিসেপ্টর কমপ্লেক্স। এবার যেই সাবস্টেন্স রিসেপ্টর কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল, এবার কি হয়ে যাবে না, এই জি প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ জি প্রোটিন। তাহলে এবার যে জি প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়ে গেল, এর পরে কি হয় না, জি প্রোটিন যেই অ্যাক্টিভেট হয়ে যাবে, সাথে সাথে অ্যাডিনাল সাইক্লেসটা কিন্তু তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাডিনাল সাইক্লেসের অ্যাক্টিভেশন ঘটবে, যার দরুন কি হয় না, তোমার এটিপি কিন্তু তোমার সিএএমপিতে কনভার্ট হয়ে যায়। সাইক্লিক অ্যাডিনো মোনোফসফেটে তোমার অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যাডিনাল সাইক্লেস। ঠিক আছে, সাইক্লেস, এর দরুন কি হয় না, এটিপি তোমার সিএমপিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল কনভার্ট, খুব ভালো কথা। যেই কনভার্ট হয়ে যায়, সাথে সাথে কিন্তু তোমার যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সেটা ওপেনিং ঘটে যায়, পড়েছিলাম না আগে, সেটা ওপেনিং ঘটে যায়। তাহলে এর পরের স্টেপটা হচ্ছে ওপেনিং অফ Na+ চ্যানেল। যেই ওপেনিং ঘটে যায়, তারপর কিন্তু সেলের মধ্যে তোমার সোডিয়ামের ইনফ্লাক্স ঘটে। তারপর যে সোডিয়ামের ইনফ্লাক্স হয়ে গেল সেলের মধ্যে, তারপর একটা লোকাল এরিয়াতে কি হয় না, রিসেপ্টর পোটেনশিয়ালে তোমার ডেভেলপমেন্ট ঘটে, দেন কি হয় না, অ্যাকশন পোটেনশিয়ালেরও ডেভেলপমেন্ট ঘটে। এই দুটো স্টেপ একসাথে হয়। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালের ডেভেলপমেন্ট ঘটে গেল। এরপর যেটা ঘটে সেটা হচ্ছে ডিপোলারাইজেশন ঘটে। ডিপোলারাইজেশন ঘটার পর জিনিসটা তোমার কোথায় চলে যায়, ইম্পালসটা চলে যায় তোমার ব্রেনে। কার থ্রু দিয়ে যায়, অলফ্যাক্টরি নার্ভের থ্রু দিয়ে যায়। ঠিক আছে, ওই যে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ যেটা পড়লাম, সে অলফ্যাক্টরি নার্ভের থ্রু দিয়ে ব্রেনে যায়। তারপর কি হয় না, স্মেল সেন্সেশনটাকে তোমার প্রিসাইজ করে। তাহলে এর পরের স্টেপটা হচ্ছে তোমার বলতে পারো ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন,
দেন এই ইম্পালসটা তোমার ব্রেনে যায় থ্রু অলফ্যাক্টরি নার্ভ, দেন তারপর কি হয় না স্মেল সেন্সেশনটাকে প্রিসাইজ করা হয়। তো এই হচ্ছে স্টুডেন্ট বলতে পারো অলফ্যাক্টরি ট্রান্সডাকশনের পাথওয়ে। আমি পুরো জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। সবার প্রথমে কি হয়, যে অডোরেন্ট মলিকিউলসগুলো আছে সেইগুলো তোমার এয়ারের থ্রু দিয়ে অলফ্যাক্টরি এরিয়াতে এসে প্রবেশ করে। সেখানে কি আছে, মিউকাস আছে, মিউকাসের সাথে দ্রবীভূত একটা সলিউশন তৈরি করে। তারপর তারা কার সংস্পর্শে আসে না, যে ওখানে যে রিসেপ্টর সেলগুলো আছে সেই রিসেপ্টর সেলে যে সিলিয়া আছে তার কন্ট্যাক্টে আসে। তো সিলিয়ার মধ্যে কি আছে, জি প্রোটিন আছে। তো জি প্রোটিনের সাথে বাইন্ড করে কি তৈরি করে না তোমার সাবস্টেন্স রিসেপ্টর কমপ্লেক্স। ঠিক আছে, এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পর কি হয় না, জি প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পরে কি হয় না তোমার অ্যাডিনাল সাইক্লেসের অ্যাক্টিভেশন ঘটে, যার দরুন কি হয় না এটিপি সিএমপিতে কনভার্ট হয়ে যায়। যেই কনভার্ট হয়ে যায় দেন তোমার সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায়। সোডিয়াম চ্যানেল খুলে যাওয়ার পর সেলের মধ্যে সোডিয়ামে ইনফ্লাক্স ঘটে। দেন তারপর একটা লোকাল এরিয়াতে কি হয় না তোমার রিসেপ্টর পোটেনশিয়াল আর অ্যাকশন পোটেনশিয়ালের ডেভেলপমেন্ট ঘটে, ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন হওয়ার পর কি হয় না তোমার ইম্পালসটা কোথায় চলে যায়, অলফ্যাক্টরি নার্ভের থ্রু দিয়ে ব্রেনে চলে যায়। তার ব্রেনে গিয়ে কি করে না তারপর ও স্মেল সেন্সেশনটাকে প্রিসাইজ করে। বোঝা গেল? চেষ্টা করলাম সহজ করে পড়ানোর, আশা করি বুঝতে পেরেছ। তো আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সেটা তোমরা খাতায় তাহলে নোট করে নিও, না বই থেকেও পড়তে পারো। তো আজকে তাহলে আমি অলফ্যাকশনটা পড়ালাম, নেক্সট ক্লাসে আমি গাস্টেশন পড়াবো। তো ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হয়তো এগুলো আমি ইংলিশে লিখেছি, আসলে কি বলো তো এই কিছু কিছু ইউনিট আছে না যেগুলো তোমার ইংলিশেই পড়তে হয়, মানে বাংলাতে সহজে পাওয়া যায় না, কিছু কিছু পার্ট আছে। তো সেই কারণে আমি এগুলো ইংলিশেই লিখলাম। তো আমি বলে দিলাম কারণটা, এগুলো মানে বাংলাতে পাওয়া যায় না, ঠিক আছে? তো সেই কারণে ইংলিশে পড়লাম, তো অসুবিধা হবে না, আমি বুঝিয়েছি বাংলাতে। তো তোমরা ব্যাখ্যাটাও এই জন্য বললাম, যখন ক্লাসটা দেখবে খাতার মধ্যে নোট করে নেবে, তাহলে ইজি হবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা গাস্টেশন পড়বো, যেটা হচ্ছে টেস্ট সেন্সেশন। ঠিক আছে, কিভাবে হয় নিউরাল পাথওয়ে, এগুলো সব পড়বো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।